নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, বয়োজ্যেষ্ঠদের প্রণাম, সহকর্মীদের শুভেচ্ছা এবং ছোটদের ভালোবাসা। পুজো হয়ে গেল, দীপাবলি আসছে, বাংলায় এবার ভোট পুজোর ঠাকে কাঠি পড়ে গেছে। এই আবহে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তি হলো। দেখুন, এই 100 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছে, একটি ডাক টিকিট প্রকাশ করা হয়েছে। স্মারক মুদ্রার একদিকে সাংবিধানিক চিহ্ন, অন্যদিকে ভারত মাতার ছবি, তার সামনে সিংহ, তার সামনে নতজানু হয়ে আছেন স্বয়ংসেবকরা। সেখানে কি বলা হয়েছে আমি একবার আপনাদের একটু পড়ে শোনাই। নতুন 100 টাকার যে স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছে তার এক পাশে জাতীয় প্রতীক আর অন্য পাশে ভারত মাতার এক ছবি সঙ্গে সিংহ, তার সামনে নতজানু অবস্থায় দেখা যাচ্ছে স্বয়ংসেবকদের। মুদ্রায় খোদাই করা হয়েছে আরএসএস এর মূল মন্ত্র, রাষ্ট্রের সাহা ইদম রাষ্ট্রায় ইদম না মম, অর্থাৎ সবকিছু দেশের জন্য, সব দেশেরই, আমার কিছু নয়। অর্থাৎ একসময় সংঘের প্রচারক নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। ভারতবর্ষে কখনো আরএসএস কে নিয়ে ডাক টিকিট প্রকাশ হয়নি। আরএসএস কে নিয়ে অনেক বিতর্ক আছে, লেফট কংগ্রেস ইকোসিস্টেম সেই বিতর্ককে এখনো জিইয়ে রেখেছে। কমিউনিস্ট পার্টিরও 100 বর্ষ হলো, তা ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির যাত্রা যে সময়ে আর আরএসএস এর যাত্রা সে সময়ে। আরএসএস এখন সারা ভারতবর্ষে বিস্তৃত সংগঠন, আর বামপন্থীরা ক্রমশ ক্ষয়িষ্ণু এবং পশ্চিমবঙ্গে তারা শূন্য থেকে মহাশূন্যে রূপান্তরিত হওয়ার পথে। 1963 সালে চীন ভারত যুদ্ধের পর প্রথম প্রজাতন্ত্র দিবসে পণ্ডিত নেহেরুর আমন্ত্রণে স্বয়ংসেবকরা রিপাবলিক ডের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন, এটাও সত্যি। এখন মোহন ভাগবতের বক্তব্য আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন, আমিও শুনেছি। 2-3টে কথা আমি তাকে বলতে চাই তার বক্তব্যের প্রেক্ষিতে। প্রথম কথা, ভারতবর্ষ কেন ধর্মনিরপেক্ষ? এই ধর্মনিরপেক্ষতার মূল কারণ হচ্ছে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু, এবং হিন্দুত্ব তো একটা ওয়ে অফ লাইফ। হিন্দুরা সহনশীল, পরমত সহিষ্ণু, সবাইকে আপন করে নিতে পারে। সেই জন্য বসুধৈব কুটুম্বকম হচ্ছে আমাদের মূল মন্ত্র। সংঘপ্রধান এটা বলেছেন, এবং হিন্দু জাগরণের কথাও আর একবার বলেছেন। দেখুন, বাংলাদেশ নেপালে যে ঘটনাগুলো ঘটেছে সেটা একদিক থেকে দেখতে গেলে ফাংশনাল অ্যানার্কি। সেখানকার সরকারের প্রতি মানুষের একটা বড় অংশের ক্ষোভ, সেই ক্ষোভকে কাজে লাগিয়েছে ডিপ স্টেট, জঙ্গি জেহাদি, বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এটা কাজে লাগাতে পারলো কেন? একমাত্র কারণ, সরকার সাধারণ মানুষের মনোভাব বুঝে রাষ্ট্রীয় নীতি গ্রহণ করতে পারেনি। নেপাল এবং বাংলাদেশের ঘটনাকে সামনে রেখে ইন্ডিয়া জোটের অনেক তাবর তাবর নেতা যেভাবে জেনজির বিদ্রোহকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন, সেই প্রেক্ষিতে সংঘ প্রধানের বক্তব্যের তাৎপর্য অপরিসীম। দেখুন, লাদাখের ওই ওয়াংচুকে গ্রেপ্তার করা হয়েছে। উনি ম্যাগসাইসাই সম্মানপ্রাপ্ত একজন মানুষ, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, পরিবেশবিদ। কিন্তু তিনি ডন পত্রিকার আমন্ত্রণে পাকিস্তানে গেছিলেন, বাংলাদেশেও গিয়েছিলেন, এবং তিনি বিভিন্ন বিদেশি সংস্থা থেকে অনুদান পান, তার সংস্থা। তিনি শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন লাদাখের স্টেটহুড এবং 6th শিডিউলে অন্তর্ভুক্তির দাবিতে। গণতান্ত্রিক পথে আন্দোলন চলতেই পারে। 27শে সেপ্টেম্বর বৈঠক হওয়ার কথা ছিল, তার আগে ওরকম হিংসা কেন ছড়িয়ে পড়লো তার একটা তদন্ত হওয়া বিশেষ প্রয়োজন। কেউ ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পেয়েছেন বলে তাকে সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে রাখতে হবে, তার কোনো মানে নেই। বামপন্থা, চরম বামপন্থা, নকশালবাদ,
ভারতবর্ষের অভ্যন্তরীণ সুস্থিতির পক্ষে বিপজ্জনক, সঙ্ঘপ্রধান বলেছেন। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে যে 2026-এর 31শে মার্চের মধ্যে ভারতবর্ষ মাওবাদ মুক্ত হবে। একই সঙ্গে অপারেশন সিন্দুরের পর বা পেহেলগামের জঙ্গি হানার পর তার প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিন্দুর, 23টা দেশে ভারতের সংসদীয় প্রতিনিধি দল গেছিল, সব দলের সদস্যরা ছিলেন। কতগুলো রাষ্ট্র ভারতের অবস্থানকে সমর্থন করেছে, কতগুলো করেনি, সে সম্পর্কে একটা চুলচেরা বিচার বিশ্লেষণের প্রয়োজন বলে সঙ্ঘপ্রধান মনে করেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে দেশ সংকটে পড়লে বোঝা যায় প্রকৃত মিত্র কারা আর শত্রু কারা, আর মুখোশ পরিহিত ছদ্মবেশী বন্ধুদেরও চিহ্নিত করার প্রয়োজন। তাহলে একদিকে মোদী সরকারের সঙ্গের 100 বছর পূর্তি উপলক্ষে স্মারক মুদ্রা ডাক টিকিট প্রকাশ, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার আরএসএস এর সদর দপ্তর নাগপুরে গিয়েছিলেন, সঙ্ঘপ্রধান প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেছিলেন। লোকসভা নির্বাচনের আগে বিজেপির সভাপতি জেপি নাড্ডার একটা সাক্ষাৎকার, যে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বিজেপি এখন অনেক বড় হয়ে গেছে, তাই সংঘের প্রয়োজন অতটা নেই, সেটা ভালোভাবে স্বয়ংসেবকরা নেয়নি, তাই 400 পারের ডাক দিয়ে বিজেপি থেমে গিয়েছিল 240-এ। এবং তারপর বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছিলেন যে আরএসএস এর সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বটা মেটানো দরকার, সেটা তারা মিটিয়েছিলেন। তার সুফল তারা পান দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। সঙ্ঘপ্রধান মোহন ভাগবত 2025 সালে 10 দিন পশ্চিমবঙ্গে কাটিয়েছেন। পশ্চিমবঙ্গে সংঘের শাখা বেড়েছে। সংঘ বাম এবং কংগ্রেসকে তাদের মূল রাজনৈতিক প্রতিপক্ষ বলে মনে করেন, মতাদর্শগত প্রতিপক্ষ। রাজনৈতিক তো বিজেপির কাছে, সংঘের কাছে মতাদর্শগত প্রতিপক্ষ। তাই একটা ধারণা যেটা ছিল যে সংঘ কিছুটা নরম তৃণমূলের প্রতি, সেই ধারণা যে একদম বাস্তব বিবর্চিত তা কিন্তু নয়। কারণ সংঘের একটা ধারণা ছিল যে তৃণমূল এখান থেকে বিদেয় নিলে, বাম কংগ্রেস যদি আবার লাইমলাইটে আসে, তাহলে সেটা সংঘের কাছে মোটেই সুখকর পরিস্থিতি হবে না। বিজেপি এখনো সেভাবে স্বাবলম্বী হয়নি। কিন্তু বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শামসেরগঞ্জ মোথাবাড়ির ঘটনা, পেহেলগামে হিন্দু পরিচয় জেনে বেছে বেছে হত্যা করা, এবং বাংলায় যেভাবে জনবিন্যাস বদলেছে, বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে, সংঘ নেতৃত্ব মনে করছেন যে তৃণমূলের সরকারের পতন না ঘটাতে পারলে পশ্চিমবঙ্গে তাদের যে মতাদর্শ, সেই মতাদর্শের পক্ষে জোরালো অবস্থান নেওয়া সম্ভব হবে না। এবং যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, যেভাবে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে, সীমান্তবর্তী জেলাগুলোর বিধানসভা কেন্দ্রগুলোতে যেভাবে ভোটারদের সংখ্যা বিগত 15 বছরে বেড়েছে, কোথাও 50, কোথাও 55%, সংঘ নেতৃত্ব মনে করছেন এটা জাতীয় নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে খুব বিপজ্জনক। সেই জন্য লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী যখন ডেমোগ্রাফিক কমিশনের কথা বলেন, যদিও সেই ডেমোগ্রাফিক কমিশনের গঠন কিভাবে হবে, কারা কারা সেই কমিশনে থাকবেন, সেটা কেন্দ্রীয় সরকার এখনো বিজ্ঞপ্তি দিয়ে জানায়নি। অর্থাৎ এটাও কিন্তু সংঘের মূল নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে অনুপ্রবেশের সমস্যা যে ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থের পরিপন্থী, সেটা সংঘ নেতৃত্ব দীর্ঘদিন ধরে বলছেন, বিজেপিও বলছে। এখন প্রধানমন্ত্রীর ডেমোগ্রাফিক কমিশন গঠন, এটাও কিন্তু সংঘের যে এজেন্ডা, সেই এজেন্ডা রূপায়িত হওয়ার পথে আর এক ধাপ এগোনো। অর্থাৎ সংঘ এখন মনে করছে তৃণমূল কংগ্রেস যদি আরো একবার ক্ষমতায় আসে, তাহলে এই জনবিন্যাসের পরিবর্তন যেটা হয়েছে সেটা আরো গতিপ্রাপ্ত হতে পারে, এবং হিন্দুদের ক্ষেত্রে সেটা অশনি সংকেত হতে পারে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই জন্য বিজেপি কি বলছে দেখুন প্রচারে, শুভেন্দু বাবু, এটা হচ্ছে হিন্দুদের শেষ ভোট, বাঁচা মরার লড়াই, হিন্দিতে বললে আর পার কি লড়াই।
শুভেন্দু বাবুর সঙ্গে সংঘ নেতৃত্বের সুসম্পর্ক প্রতিষ্ঠিত। এই যে গণসমাবেশ হলো, গণবেশে শুভেন্দুরা তাতে যোগ দিলেন দেবীপক্ষের সূচনা লগ্নে, বিপুল মিছিল হলো, সংঘের কর্মকর্তারা স্বয়ংসেবকরা নিজেদের মতো করে ঝাঁপিয়ে পড়েছেন মানুষকে সংঘবদ্ধ করতে, মানুষকে বোঝাতে কেন হিন্দুদের কাছে এটাই শেষ নির্বাচন। তাই বিজেপি এবং সংঘের যে যুগলবন্দি পশ্চিমবঙ্গে এখন দেখা যাচ্ছে, যেটা কিছুদিন আগে পর্যন্ত অনুপস্থিত ছিল। সংঘ নেতৃত্ব নিজেদের গুটিয়ে নিয়েছিলেন, কারণ তারা যে সমস্ত প্রার্থীর নাম প্রস্তাব করেছিলেন বিজেপির কাছে, বিজেপি তাদেরকে প্রার্থী করেননি অনেককে, তাই সংঘ নেতৃত্ব গুটিয়েছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তারা বুঝেছেন যে এবারে বিজেপির পাশে তাদের দাঁড়াতে হবে, নিজের মতো করেই দাঁড়াতে হবে। ঠিক যেভাবে হরিয়ানা, মধ্যপ্রদেশ, দিল্লিতে স্বয়ংসেবকরা বিজেপির হয়ে পথে নেমেছিলেন, প্রচার করেছিলেন, পশ্চিমবঙ্গের স্বয়ংসেবকরাও কিন্তু বিজেপির হয়ে প্রচারে নামবেন এবং ইতিমধ্যেই তারা নেমেছেন। তারা রাজনৈতিক দলের কর্মীদের মতো তো প্রচার করেন না, তাদের প্রচারের একটা ধরন আছে, তারা তাদের নিজের কাজটা করছেন। বিজেপি নেতৃত্বও বুঝছেন যে সংঘের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই নির্বাচনী লড়াইয়ে নামতে হবে। স্বয়ংসেবকদের সহযোগিতা ছাড়া বিজেপির বাংলা দখলের স্বপ্ন কখনো পূরণ হবে না। তাই এবারের নির্বাচনে প্রথমবার বিজেপি সংঘের যুগলবন্দি তৃণমূলকে চ্যালেঞ্জ জানাবে। ফলাফল কি হবে সে বিষয় নিয়ে এই মুহূর্তে পূর্বাভাস করা সমীচীন নয়, সেটা আমার পক্ষে সম্ভব নয়। শুধু একটা কথা বলি, এই মুহূর্তে ভোট হলে বিজেপি 2021-এ যে কটি আসন পেয়েছিল তার থেকে অন্তত 40-45টা আসন পাবে, বেশি পাবে। তার মানে ধরে রাখতে পারেন 120-র কাছাকাছি। কিন্তু ক্ষমতায় আসতে গেলে তো 148টা আসন দরকার। তৃণমূল এবং বিজেপির মধ্যে শতাংশের বিচারে ভোটের ফারাক হয়তো 2%, এখনো 6-7 মাস বাকি আছে। নির্বাচনী হাওয়া ওঠেনি, এখন ঘর গোছানোর পালা চলছে। 1250 জন বিজেপির নেতা পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে থাকবেন। অমিত শাহ মাসের মধ্যে অন্তত 1 সপ্তাহ নাকি পশ্চিমবঙ্গে থাকবেন, এরকম খবর পাওয়া যাচ্ছে। রাজারহাট অঞ্চলে তার জন্য একটা বাসস্থান দেখার কাজও চলছে। ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, সুনীল বানসাল সহ সাংগঠনিক নেতারা, কেন্দ্রীয় মন্ত্রীরা ভোট বৈতরণী পেরোনোর কাজে বিজেপিকে সহায়তা করবেন। অবশ্যই বাংলার মতো করে বিজেপি রণনীতি তৈরি করবে এবং বাংলার মানুষ কি চায়, তাদের আশা আকাঙ্ক্ষা বিজেপি কিভাবে পূরণ করতে পারে, সেটা কিন্তু নির্বাচনী প্রচারের মূল বিষয় হবে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের 15 বছরের যে শাসনে চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে বলে অভিযোগ, সেটাও প্রচার করা হবে। কিন্তু শুধুমাত্র নেতিবাচক প্রচার নয়, বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গের জন্য 10 বছরে কি করবে সেই পরিকল্পনা বিশদে বঙ্গবাসীকে জানাবেন বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বের কাছেও কিন্তু এটা আর পার কি লড়াই, এবং সেখানে আরএসএস এর স্বয়ংসেবকরা কোমর বেঁধে নেমেছেন বিজেপির কর্মীদের পাশাপাশি। তাই সংঘ বিজেপির যুগলবন্দি এবার তৃণমূলকে যথেষ্ট চ্যালেঞ্জ জানাতে পারবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।